হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখতে দেখতে বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব শুরু হয়ে গেল। তবে আজ শুরুতেই হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া জলমগ্ন কলকাতার দ্রুত উন্নতি প্রার্থনা করব। আসলে এই 5টা দিন যে শুধু আনন্দের, আবেগের আর হৈহুল্লোড়ের তা তো নয়। এই 5টা দিনের অপেক্ষায় বহু মানুষ বসে থাকেন সারা বছর। হয়তো এই 5 দিনের রোজগার তাদের অনেক দিনের বেঁচে থাকার ইন্ধন। তাই জলমগ্ন পরিস্থিতিতে হঠাৎ করেই তাদের জীবন জীবিকা সংকটের মুখে পড়তে পারে। তাই দেবী দুর্গার আগমনে যেন সকল সমস্যার সমাধান হয়, এমনই প্রার্থনা করব। আপনারাও প্রার্থনা করবেন যেন সব কিছু স্বাভাবিক হয়ে গিয়ে আবার উৎসবের আলোয় রঙিন হয়ে উঠতে পারে আমাদের তিলোত্তমা। ও হ্যাঁ, আরও একটা কথা, আজ ভালোবাসার মরশুমের জন্মদিন। ভালোবাসার মরশুম তোমাদের সকলের ভালোবাসায়, শুভেচ্ছায় আর পাশে থাকায় সম্পন্ন করলো দুটো বছর। এভাবেই তোমাদের হাত ধরে ভালোবাসার মরশুম এগিয়ে চলুক অনেকগুলো দিন। কি তোমরা পাশে থাকবে তো? এবার এক ঝলকে দেখে নেব তোমাদের অষ্টমীর দুপুরটা, মানে আগামী মঙ্গলবার ঠিক কেমন যেতে চলেছে। ওই দিন তোমাদের সঙ্গে গল্প জমাতে আসছে ভূমি সুতা, আর সঙ্গে থাকছে অর্ণ। ভূমি অনিচ্ছা সত্ত্বেও এবছর কলকাতার পুজো ছেড়ে মায়ের সঙ্গে মামার বাড়িতে গ্রামের পুজো দেখতে গেছে, তাও আবার পান্ডুয়ায়। কলকাতার আলো ঝলমলে আবহাওয়া, আনন্দ, বন্ধুদের সঙ্গে রাত ভর প্যান্ডেল হপিং, সব মুহূর্তগুলো এবছর একেবারে জলে যেতে বসেছে। আর অন্যদিকে অর্ণ, সে বেচারা গ্রামের সহজ সাদামাটা ছেলে, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। হঠাৎ করেই ওদের দেখা শারদিয়ার প্রাক্কালে। এ দেখাই কি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে? অবশ্যই সেই গল্প জানতে গেলে শুনতে হবে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 সময়। আসছে বছর আবার হবে, শুনতে ভুলো না কিন্তু। তাহলে চলো এবার শুরু করব আজকের গল্প। ও হ্যাঁ, তার আগে ওই আবার সেই কথাটা, ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা আপাতত প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির থাকি। আর পুজোর পর থেকেই আমরা সেই চ্যানেলে নিয়ে আসব আরও একটা করে রোমাঞ্চ ভরা গল্প। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো কি? যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চটপট এই গল্পের ডেসক্রিপশন বক্সে একবার চোখ বুলিয়ে নাও, সেখানেই দেওয়া রইল ভূত চর্চার লিঙ্ক। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু। তাহলে চলো এবার আর সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্প, শুভ শারদিয়া। আজকের গল্পের লেখক আমি প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে যারা অভিনয় করেছে তাদের মধ্যে অবশ্যই তোমাদের অন্তরা তো আছেই, আর রয়েছে চৈতালি, মৌটুসি, জিনিয়া এবং শুক্লা। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, শুভ শারদিয়া। উত্তর কলকাতার বরানগরের এক পুরনো বাড়ি। ভোরের আলো ঠিকমতো জানলা দিয়ে ঘর পর্যন্ত এসে পড়েনি তখনও। ছোট ছোট অগোছালো জিনিসে ভর্তি ড্রয়িং রুম, যেন বাড়িটার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়ির অন্দরেই বসে আছে দুই ভিন্ন সময়ের দুজন মহিলা, একজন মা, অন্যজন তার মেয়ে। দুজনের জেনারেশন গ্যাপ চোখে পড়ার মতো, চিন্তা ভাবনার পার্থক্য হাজার একটা, তবু ওদের লড়াই কিন্তু একটাই। এই লড়াই
বেঁচে থাকার লড়াই। ওই যে আপনারা সবসময় কি যেন বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ, কথাটা ঠিকই বলেন, তবে অসম্পূর্ণ। গুণবান পতি যদি থাকে তার সনে, তবেই তো একটা সংসার পূর্ণতা পায়। কি ভুল বলছি কি? পার্বতী ছাড়া শিবের নাম যেমন অসম্পূর্ণ, অ্যাডাম ছাড়া ইভের নাম যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি সংসারে বাবা না থাকলে সবসময় মা একাই সম্পূর্ণতা আনতে পারেন না। হ্যাঁ, এ কথা আমি অস্বীকার করছি না যে মা চেষ্টার কোনো ত্রুটি রাখেন না, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও সেই মানুষটার অভাব বোধহয় থেকেই যায়। যাগ্গে, পুজো গণ্ডার দিনে ওসব নিয়ে আর কথা বলছি না। ওসব অভাব অনটন নিয়ে না হয় পরে কথা বলবো। আপাতত ওনাদের দুজনের সঙ্গে পরিচয়টা প্রয়োজনীয়। দুজনের চোখের নিচে ক্লান্তির ছাপ, দুজনেই এখনো ভয়াবহ শোকের ছায়া কাটিয়ে উঠতে পারেননি। শারদী, তুই বল তো, এভাবে আর কদিন চলবে রে মা? তোর পড়াশুনো, তোর ভবিষ্যৎ, আমি যে ভেবে কুল পাচ্ছি না। মা, তুমি এত ভেবো না, আমি কিছু একটা করবই। এখন না হয় কলেজে ভর্তি নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সব থেমে যাবে। দেখো, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই মাত্র 19-এর মেয়ে, এইটুকু বয়সে সংসারের চিন্তা কাঁধে নেওয়া কি সম্ভব? তোর বাবা চলে যাওয়ার পর আমি তো কিছুই করতে পারছি না। তুই কি করে পারবি রে মা? শারদিয়া চুপ করে যায়। বাইরে একটা হালকা হাওয়া এসে জানলার পর্দা নাড়িয়ে দেয়। মায়ের কথার উত্তর সে দেয় না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে কিছু একটা তাকে করতেই হবে। সংসারকে দাঁড় করাতেই হবে যে কোনোভাবেই। শুধু মা নয়, নিজের ভবিষ্যৎটাও গড়তে হবে। কয়েকদিন পর কলেজের ফর্ম জোগাড় করতে গিয়ে দেখা হয় তার বান্ধবী ঋত্বিকার সঙ্গে। তখন ওই অগাস্ট মাসের মাঝামাঝি, সামনেই পুজো আসছে, মাত্র 1 মাস পর। সেসব নিয়ে যদিও শারদিয়ার কোনো মাথা ব্যথা নেই, কারণ এবছর কলেজে ভর্তির টাকাটুকু জোগাড় করতেই যেরকম বেগ পেতে হয়েছে, তাতে পুজোর আনন্দটা ওর কাছে খানিকটা বিলাসিতা। ঋত্বিকা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করা মেয়ে, সব সময় নতুন কিছু ভাবনা নিয়েই ব্যস্ত থাকে। বড্ড ছটফটে আর চঞ্চল মেয়ে। হ্যাঁ রে শারদী, তুই পাস কোর্সের ফর্ম তুললি? তোর যা ভালো নাম্বার, তুই তো অনার্স পেতি। না রে, অনার্স নিলে পড়াশোনার চাপটা অনেকটা পড়ে যাবে। তার থেকেও বড় কথা, কিছু একটা করতে হবে জানিস, না হলে খুব মুশকিল। তাই অনার্স নিলে পড়াশোনার সময় করে উঠতে পারবো না। আর তাছাড়া অনার্স নিলেই খরচাটাও তো অনেকটা বেশি হয়ে যাবে। ধুর, তুই যে কি বলিস! এই জানিস তো, তোকে নিয়ে না একটা আইডিয়া আছে। তোকে তো দেখতে পুরো মডেলদের মতো। কি বলছিস এসব? আমি মডেল? তোর নির্ঘাত মাথাটা খারাপ হয়ে গেছে, যত আজগুবি কথা। এখন মনে হচ্ছে তো আমি আজগুবি কথা বলছি। যখন বাস্তবটা বুঝতে পারবি তখন ঠিক বলবি। ভাগ্যিস আমি বলেছিলাম। তুই কি বলতে চাইছিস? আমি এখন মডেলিং করব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, করবি, তাতে কি হয়েছে? আরে বাবা, চুরি ছিনতাই তো আর করছিস না। আর শোন, এখন কত সব মেয়েরা মডেলিং করে, কত টাকা উপার্জন করে জানিস? শোন, ধৃতিবাণীদি আমার চেনা, খুব নামকরা মেকআপ আর্টিস্ট। মাঝে মধ্যেই তো ওনার মডেল দরকার হয় ফটোশ্যুটের জন্য। আমি ওনার কাছে তোকে নিয়ে যাব, কিন্তু তোকে যদি পছন্দ হয় তাহলে উনি কিন্তু সুযোগ দেবেন। শারদিয়া প্রথমটায় রাজি ছিল না, কিন্তু ঋত্বিকার জেদ আর অনুনয়ে একদিন ধৃতিবাণীর কাছে হাজির হয়েই গেল। প্রথমবারের জন্য ফটোশ্যুট, আলো, ড্রেস, মেকআপ সব কিছুই তার কাছে একেবারে নতুন। ধৃতিবাণী নিঃশব্দে হাতের ইশারায় তাকে গাইড করছেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাজুক শারদিয়া ধীরে ধীরে নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পেতে শুরু করে। মনে হয় হয়তো এটাই হয়ে উঠতে পারে ওর
উপার্জনের রাস্তা। হয়তো এটাই হয়ে উঠতে পারে ওর জীবনের টার্নিং পয়েন্ট। কে বলতে পারে, হয়তো এই কাজটুকুই শারদিয়াকে ওর একটা নতুন পরিচয় তৈরি করে দিতে পারে। এ তো গেল শারদিয়ার কথা, এই গল্পের হিরোইন। কিন্তু অন্যদিকে এই গল্পের একটা হিরো তো নিশ্চয়ই আছে, তার কথা বলবো না? শহরের অন্য প্রান্তে থাকে আরও একজন, শুভদীপ। জুলজি অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু তার আসল নেশা আঁকায়। কাগজ কলম নিয়ে বেরিয়ে পড়তে পারলেই ও খুঁজে পায় ওর নিজের পৃথিবী। ওর ঘরের টেবিল ভর্তি থাকে রঙে, ক্যানভাসে আর ছোট ছোট স্কেচ বুকে। কিন্তু ওর পরিবারের চোখে এগুলো নেহাতি সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। শুভদীপ, তুই আবার আঁকছিস? আমি কতবার বলেছি এই আঁকা টাকা দিয়ে কিছু হয় না। তুই ভালো করে পড়াশোনা কর। জুলজি পড়ছিস, ওটা নিয়েই তো চাকরি করতে হবে। মা, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আমার ভালো লাগে আঁকতে। আমি চাই একদিন আমার ছবি দিয়ে মানুষ আমাকে চিনুক। মানুষ কি ছবি দিয়ে চিনবে, নাকি পেটের ভাত জোগাড় করে সেই দিয়ে বাঁচবে? তোর বাবা কত কষ্ট করে সংসার চালায়। তুই যদি চাকরি না করিস তাহলে কেমন করে চলবে বল? শুভদীপ চুপ করে যায়। ওর চোখে জমে ওঠে অব্যক্ত কষ্ট। কাগজের পাতায় আঁকা অর্ধেক ছবিটার দিকে তাকিয়ে থাকে। বাইরের পৃথিবী বুঝুক বা না বুঝুক, কিন্তু ও ভালো করেই জানে যে আঁকাই তার প্রাণ, তার সত্যিকারের পরিচয়। এইভাবে দুটি ভিন্ন জীবনের পথ একে অপরের সমান্তরালে এগিয়ে চলেছে। একদিকে সংসারের অভাব অভিযোগের মাঝে দাঁড়িয়ে শারদিয়া নিজের নতুন ভবিষ্যতের সন্ধান খুঁজে চলেছে, আর অন্যদিকে শুভদীপ সমাজ আর পরিবারের বাধার মুখে পড়েও আঁকড়ে ধরেছে নিজের ভালো লাগার কাজটাকে। তাদের এই আলাদা আলাদা স্বপ্ন কোনো এক অচেনা মোড়ে এসে মিলিত হবে কি? কিন্তু সেটা কিভাবে, না তা এখনো কেউ জানে না ওরা। আর এদিকে ঋত্বিকার জোড়াজুড়িতে শারদিয়া গিয়ে পৌঁছল ধৃতিবাণীর কাছে। ধৃতিবাণীর খুব স্বাভাবিকভাবেই শারদিয়াকে পছন্দ হয়েছিল। দু একবার মডেল হিসেবে সেজে গুজে ফটোশুটও করল। সবটাই ছিল ধৃতিবাণীর নিজের তৈরি করা ইনস্টিটিউটের স্টুডেন্টদের প্র্যাকটিস মেকআপ সেশন। আর সেখান থেকে সমাজ মাধ্যমে দু একটা ছবি ভাইরাল হলো বই কি শারদিয়ার। তবে শারদিয়ার তাতে খুব একটা কিছু যায় আসে না। বার দুয়েক মডেল হিসেবে দাঁড়িয়ে 1000 খানেক টাকা পেয়েছে, আর ওই 1000 খানেক টাকায় অন্তত সপ্তাহ দুয়েক সংসারটা চলে যাবে ওর। তবে ঘটল অন্য বিপত্তি। ক্যামেরার সামনে দাঁড়াতে আর আগের মতো লজ্জা লাগে না শারদিয়ার। ধৃতিবাণীর স্টুডিওতে গিয়ে নতুন নতুন জামা কাপড়ে ছবি তোলার সময় মেয়েটা যেন নিজের একটা নতুন রূপ আবিষ্কার করেছে। কিন্তু স্টুডিওর বাইরের পৃথিবীটা যেন একেবারেই অন্য রকম। পাড়ার রাস্তা দিয়ে আজকাল বেরোলে লোকেদের ফিসফিসানি কান পর্যন্ত এসে পৌঁছয়। কারো কৌতুক, কারো বিদ্রূপ, কারো খোঁটা। আত্মীয় স্বজনরাও ফোনে শোনায় নানান রকম কথা। ওই তো মডেলিংয়ে নেমেছে। ধুর, আজকালকার মেয়েদের আর কিছু বলার নেই বাবা। এসব নানান রকম তির্যক মন্তব্য কানে আসতেই থাকে প্রতিনিয়ত। কেউ তো আবার মডেলিং করাটাকে রীতিমতো শরীর দেখিয়ে উপার্জন করার খাতেও ফেলে দিয়েছেন। আর এই একটা কথা শারদিয়ার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে যায়। মায়ের চোখে মাঝে মাঝে ভয় আর দুশ্চিন্তা দেখা যায়। নিজের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব বাড়তে থাকে। এভাবে কি সে সত্যি এগোতে পারবে, নাকি সত্যি এই রাস্তা থেকে তার পিছিয়ে আসা উচিত? একদিন মা অত্যন্ত দ্বিধা নিয়ে শারদিয়াকে বললেন,
থাক থাক বাবা, ও সব ফটো টটো তুলে আর কাজ নেই। লোকে বলছে বাবা মারা যাওয়ার পর মেয়েটা নাকি মুখে রং মেখে শরীর দেখিয়ে উপার্জন করছে। কি দরকার বাবা 5 জনের 5 কথা শুনে? কিন্তু মা, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আমার যা শিক্ষাগত যোগ্যতা তাতে তো আর খুব ভালো চাকরি কিছু পাবো না। আর তাছাড়া এই কাজটা যদি না করতে পারি তাহলে কলেজের পড়াশোনাটাও যে আর কন্টিনিউ করতে পারবো না। লোকের কথা শুনলে কি আমাদের চলবে বলো? না বাবা, তবু থাক। ওসব 5 জন 5 কথা বলবে, ওসব আমি শুনতে পারবো না। তার চেয়ে বরং আমার 2-1টা সোনা দানা বেচে যা টাকা পয়সা আসবে সেই দিয়ে তোর কলেজটুকু হয়ে যাবে। তারপর একটা চাকরি জুটিয়ে নিতে পারলে হয়ে গেল। এসব কাজ করে কোনো লাভ নেই। জীবন এখন একটা উভয় সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক কোন রাস্তায় হাঁটা উচিত, কি করা উচিত, সে নিয়ে খুবই সন্দিহান হয়ে পড়েছে আমাদের শারদিয়া। এই সময়ে ধৃতিবাণী তাকে ডেকে পাঠায় তার স্টুডিওতে। আলো আধারিতে ভরা সাজানো ঘরে টেবিলে ছড়ানো ব্রাশ আর রঙিন প্রসাধনী সামগ্রীর মাঝে বসে ওদের দুজনের কথোপকথন শুরু হয়। দেখ শারদিয়া, তুই বয়সে অনেক ছোট, এখনো জীবনটাকে অনেক দেখতে হবে তোকে। এত ছোট বয়সে এত কিছু বোঝা তোর পক্ষে সম্ভব নয়। কিন্তু তোর থেকে অনেকটা বড় হয়ে আমি একটা কথাই বলবো, সৎ পথে সঠিক উপায়ে উপার্জন করাটাই আসল কথা। সেখানে কোনো কাজ ছোট বা বড় হয় না রে, কাজটা সবসময় কাজই। জানি দিদি, বাবা চলে গেল তারপর থেকে টানাটানির সংসারে এখন টাকা উপার্জন করাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজকে তো চেনই, বাবা চলে যাবার পর আমরা কেমন আছি না আছি, আমরা কি করে খাচ্ছি, কি করে বেঁচে আছি, সেসব নিয়ে তো কেউ ভাববে না। কিন্তু আজ যদি 2 পয়সা উপার্জন করি তখন সেই নিয়ে নানান লোকে নানান কথা বলবে। জানি রে, তোর মতো পরিস্থিতির মধ্যে দিয়ে একদিন আমিও গেছি। যেদিন শ্বশুরবাড়িতে এসে বুঝতে পারলাম এই বাড়ির আসলে কোনো মানুষে আমার পাশে দাঁড়ানোর নেই, যেদিন বুঝতে পারলাম যে আমার নিজের আত্মসম্মান বাঁচাতে গেলে নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে, সেই দিনই তো সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের মতো করে কিছু একটা করবই। তারপর কলকাতায় গিয়ে মেকআপের ক্লাস করলাম। তখন সেই আমার শ্বশুরবাড়ি থেকেই শুনতে হয়েছিল যে মুখে রং মেখে সংসেজে আমি নাকি যাত্রা করব। জানিস তো, সেদিন আমি ওদের কথা কানে নিইনি। সেজন্যই কিন্তু আজ একটা নিজের স্টুডিও করতে পেরেছি, আজ একটা যতটুকুই হোক নিজের ছোট ইনস্টিটিউট করতে পেরেছি। আরও 5টা মেয়েকে এই কাজটা শিখিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো করে যোগ্য করে তুলছি। কিন্তু সেদিন যদি তোর মতো ভয় পেয়ে পিছিয়ে যেতাম তাহলে আজ আমার কি অবস্থা হতো ভেবে দেখেছিস? জানি দিদি, তুমি যে লড়াইটা লড়তে পেরেছ, আমার শুধু একটাই ভয়, এই লড়াইটা যদি আমি না লড়তে পারি। দেখো না, শুধুমাত্র আমাকে একটু দেখতে ভালো বলে এমনিতেই মানুষ কত কথা বলে, আর আজ যদি জানতে পারে আমি মুখে মেকআপ করে নানান রকম জামা কাপড় পরে ক্যামেরার সামনে গিয়ে ছবি তুলে মডেলিং করি, তাহলে যে লোকে আর কি কি না বলবে। শোন, তুই মানুষের মুখ কোনো দিন বন্ধ করতে পারবি না। মানুষ দেখতে ভালো হলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, দেখতে খারাপ হলে তাকে চোখে আঙুল দিয়ে বলতে ভুলবে না যে তুই কতটা কালো, কতটা খারাপ দেখতে। পড়াশোনায় ভালো হলে হিংসে করবে, পড়াশোনায় খারাপ হলে তিরস্কার করবে। আসলে আমাদের সমাজটা কোনোদিনই কোনো কিছু নিয়ে সন্তুষ্ট হতে শেখেনি রে। তাই এসব নিয়ে একদম ভাববি না, যত ভাববি ততই পিছিয়ে পড়বি। সব সময় একটা কথা মাথায় রাখবি শারদিয়া, তোর জীবনের লড়াইটা একাই লড়তে হবে। শুধু তুই তোর কাছে পরিষ্কার থাকবি, চেষ্টা করবি যাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজের সামনে দোষী মনে না হয়। আজ তুমি ছিলে বলে বোধহয় মোটিভেশনটুকু পাচ্ছি, না হলে আমার যোগ্যতা বলতে তো মাত্র উচ্চ মাধ্যমিকটুকু পাশ করেছি। এই শিক্ষাগত যোগ্যতায় কোন বড় অফিসে আমায় চাকরি দেবে বলো? চাকরির যা বাজার
তাতে সবসময় চাকরি পাবো এই চিন্তায় কারোর মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। বরং নিজের উপার্জনের রাস্তাটুকু নিজেকেই তৈরি করে নিতে হবে। তোর রূপটুকু সম্বল, তুই না হয় ওটা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে মডেল হয়ে কিছু উপার্জন করলি, এতে দোষের কি আছে? জানি দিদি, আমি যে কাজটা করছি সেটাতে কোনো অন্যায় নেই, সেটা আমি খুব ভালো করে বুঝি। কিন্তু পাড়ার লোকজন, আত্মীয় স্বজন, তারা তো সুযোগ খোঁজে, কথা শোনাতে তো তারা ছাড়বে না গো। আর সেই পাড়ার লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন যেদিন তোদের বাড়িতে ভাতের হাঁড়ি চড়বে না সেদিন তারা খেতে দিতে আসবে তো। খুব কড়া হলেও একটা সত্যি কথা বলি আজ, যারা নিষিদ্ধ পল্লীতে নিজের শরীরটুকু সম্বল করে জীবনের সংগ্রামে লড়ে চলেছে তারা কিন্তু আর যাই হোক ভিক্ষা করে খাওয়ার মতো অন্যায় কাজটা করে না। তুই এত কিছু ভাবিস না, জীবন তোকে বারবার সুযোগ দেবে না রে। শারদিয়া স্তব্ধ হয়ে বসে থাকে। ধৃতিবাণীর কথাগুলো তার বুকের ভেতরে ধ্বনির মতো বাজতে থাকে। বাইরে পৃথিবী তাকে যতই আঘাত দিক না কেন, এই মুহূর্তে সে যেন এক অদ্ভুত বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। তার চোখের ভেতর জ্বলে ওঠে দৃঢ়তার আলো। মনে হয় হ্যাঁ, লড়াইটা তাকে লড়তেই হবে, নিজের জন্য, মায়ের জন্য, সংসারের জন্য। আর সেই লড়াইতে পিছিয়ে যাওয়ার মানেই হলো হেরে যাওয়া। এই মুহূর্তে শারদিয়া বুঝে যায় মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের চোখের সামনে দাঁড়িয়ে নিজেকে ছোটও তো করা যায় না। সামনে অনেকটা পথ আছে, সে জানে না, কিন্তু এটাই সত্যি। এই পথেই তার বাঁচা, তার ভবিষ্যৎ নির্ভর করছে হয়তো। দিন যেতে লাগলো। শারদিয়া ধীরে ধীরে ফটোশুটের জগতে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। মিষ্টি মতো মুখটা আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করেছে সমাজ মাধ্যমে। এখন টুকটাক নানান জায়গা থেকেই ছোটখাটো অ্যাসাইনমেন্টে ডাক আসে। তাতে মোটামুটি মাসে যা রোজগার হয় তাতে ওদের মামের সংসার চলে গিয়েও শারদিয়ার পড়াশোনার খরচাটাও ভালোভাবেই উঠে আসে। সেদিনের ধৃতিবাণীর সাহসী কথাগুলো তার মনের মধ্যে একটা নতুন আলো জ্বালিয়েছিল, যদিও তখনও পুরোপুরি ভয় কাটেনি। তবুও প্রতিদিনের সংগ্রাম তাকে শেখাচ্ছিল পিছিয়ে গেলে বাঁচা যায় না। দেখ, দেখেছিস তো, আমি তোকে তখনই বলেছিলাম। এত মিষ্টি মুখ নিয়ে বাড়িতে বসে থেকে কি করতিস বলতো? এই যে এখন মডেলিং করছিস, তোর ছবি এদিক সেদিক দেখা যাচ্ছে, মানুষ তোকে পছন্দ করছেন, নানান রূপে তোকে দেখতে পাচ্ছেন। এইসব কি তোর ভালো লাগছে না বল? সত্যি কথা বলতে কি খারাপ লাগছে না, কিন্তু জানিস তো ঋত্বিকা, মনে মনে এখনো বড্ড ভয় করে, যদি হঠাৎ করেই কোনো সমস্যায় পড়ি। ওই শুরু হলো তোর নেগেটিভ চিন্তা ভাবনা। আরে বাবা, তুই তো আর এমন কিছু করছিস না যাতে তোকে সমস্যায় পড়তে হতে পারে। হ্যাঁ জানি, নানান অচেনা জায়গায় গিয়ে তোকে কাজ করতে হয়, কিন্তু আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে তবেই কাজ হাতে নিবি, না হলে নিবি না, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, সবই তো ভেবেচিন্তেই নিই, কিন্তু তবু আজকাল মানুষজনের মনে যে কি আছে কিছুই বোঝার উপায় নেই। হ্যাঁ, অত ভাবতে হবে না, সাবধানে নিজের কাজটুকু করতো, অত আগে পিছে চিন্তা করতে হবে না তোকে। এই যে এত খাটছিস, নিশ্চয়ই একদিন ফল পাবি। আর অন্যদিকে শুভদীপের চরিত্রটিও কিন্তু বলতে পারেন একরকম ক্রাইসিসে ভুগছে। শুভদীপ স্বভাবতই চুপচাপ গম্ভীর ধরনের ছেলে, কিন্তু ভেতরে ভেতরে সে সৎ, দায়িত্বশীল আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ভালো মতোই রাখে। কলেজ পাশ করার পর থেকে সে একদিকে চাকরির প্রস্তুতি নিচ্ছে আর অন্যদিকে সংসারের দায়িত্বও সামলাচ্ছে। বাবার অকাল মৃত্যু ওর জীবনেও আঘাত এনেছে, কিন্তু ও নিজেকে ভেঙে পড়তে দেয়নি। কলেজ পাশ করার মুখেই একটা দুর্ঘটনায় হঠাৎ করেই বাবা চলে যান।
পাড়ার ছেলেরা যখন আড্ডা আর গল্প গুজব নিয়ে ব্যস্ত, তখন শুভদীপ হয় লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে, নয়তো টিউশন করে সংসার চালানোর চেষ্টা করছে। তবে যেভাবেই হোক, কষ্টে সৃষ্টে নিজের প্যাশনটা বজায় রাখার চেষ্টা আজও করে চলেছে। হ্যাঁ, মায়ের মুখ ঝামটানি শুনতে হয় এখনো মাঝে মাঝেই, কিন্তু তা সত্ত্বেও আঁকা ছেড়ে দিলে ওর পক্ষে বেঁচে থাকাটাই দায় হয়ে উঠবে। এক সন্ধ্যায় ঘরে বসে শুভদীপ যখন বই পড়ছিল, বাইরে থেকে গলির মোড়ের জটলার শব্দ ভেসে আসছিল। পুজো আসছে, তাই চলছে মণ্ডপের বাঁশ বাঁধার কাজ। আর মাত্র কয়েকটা দিন পর এই শহর সেজে উঠবে আলোর সাজে। হাজার হাজার মানুষের ঢল নামবে রাস্তা জুড়ে। কত মানুষের কত রকম মনের দুঃখ কষ্ট ভুলে যাবে মাত্র এই 5-6টা দিনের জন্য। আবার এই কটা দিন হয়তো কত মানুষ তাদের আগামী বেশ কিছু মাসের রুজি রুটির সন্ধানে দিন রাত উজাড় করে খাটবেন। কত মানুষের জীবন সংগ্রাম, কত মানুষের লড়াই মিশে থাকবে এই আনন্দ অনুষ্ঠানে। শুভদীপ জানে ওর জীবনের লড়াইটা অন্য রকম। একসময় বাবা কষ্ট করে সংসার টেনে এসেছেন, আজ হঠাৎ দুর্ঘটনায় বাবা চলে যাওয়াটা ওর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ওর পছন্দের কাজ করার সুযোগ এখন আর সেভাবে না পেলেও প্রাণপণে চেষ্টা করে নিজের অস্তিত্বটুকু বজায় রাখার। এই যে দু প্রান্তে দুটো ছেলে মেয়ে, ওরা লড়াই করছে নিজেদের মতো করে। আচ্ছা, এই লড়াইয়ে যদি ওরা একে অপরের পাশে এসে দাঁড়াতে পারত, তাহলে কি হতো? ওদের দুজনের সমান্তরাল লড়াইটা কি আরও একটু সহজ হয়ে যেত না? আরে বাবা, তার আগে তো ওদের দুজনের সঙ্গে পরিচয়টা হতে হবে, আর তার জন্য তো একটা পরিবেশ পরিস্থিতি দরকার, তাই না? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হবে। তাহলে তার জন্য না হয় গল্পের পরবর্তী অংশে এগোনো যাক। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, যেখানে কুয়াশা ভোরের আলোকে আলতো পর্দার মতো ঢেকে রেখেছে, সেখানেই রয়েছে এক নিরিবিলি ঝিল। ঝিলের জলে ভেসে আছে অসংখ্য পদ্ম আর শাপলা ফুল। চারিদিকে মাটির ঘ্রাণ, পাখির কলরব, আর ভোরের নরম রোদ যেন সোনালি আলো মাখিয়ে রেখেছে পরিবেশটাকে। এমন একটা দিনে শুভদীপ এসেছে তার আউটডোর স্কেচ প্র্যাকটিস করতে। ব্যাগে কিছুটা কাগজ, কয়েকটা পেন্সিল আর একটা জলের বোতল। কলেজের প্রজেক্টের অজুহাতে সে চলে এসেছে এখানে। এই শান্ত প্রকৃতির মাঝে বসে কিছু আঁকতে পারলে তার মন হয়তো প্রশান্তি পাবে। শুভদীপ একটা গাছের গোড়ায় বসে একটা ক্যানভাস নিয়ে শুরু করলো আঁকা। হঠাৎ চোখে পড়ল ঝিলের ধারে অল্প একটু দূরে কিছু লোকজন জড়ো হয়েছে। আলো ছায়ার ফাঁকে সে দেখতে পেল একটা মেয়েকে। তার চারপাশে একজন ফটোগ্রাফার আর একজন মেকআপ আর্টিস্ট। মেয়েটি ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছে। সে আর কেউ নয়, শারদিয়া। এই ভোরবেলার নরম আলোয়, মেকআপের হালকা স্পর্শে আর ঝিলপাড়ের বাতাসে মিশে গিয়ে শারদিয়ার রূপ যেন একেবারে অন্য মাত্রা পেয়েছে। ওর হাসিটা ঝিলের জলে প্রতিফলিত হচ্ছে। চোখের দীপ্তি ছড়িয়ে পড়ছে পদ্ম ফুলের পাপড়িতে পাপড়িতে। শুভদীপ হঠাৎ আঁকতে শুরু করলো, কোনো পরিকল্পনা ছাড়াই। হাত যেন নিজে থেকেই চলতে লাগলো। একের পর এক স্কেচ ফুটে উঠল কাগজে। শারদিয়ার দাঁড়িয়ে থাকা অবয়ব, ওর চুলে ভোরের আলো লেগে থাকার অবয়ব, হাওয়ায় উড়তে থাকা ওড়না, আর তার পিছনে দূরে
ঝিলের নীরবতা। ও আঁকছে, অথচ সময় কেমন হারিয়ে যাচ্ছে টেরই পাচ্ছে না। শুটিং শেষ হলো কিছুক্ষণ পর। শারদিয়া ক্লান্তভাবে বসল ঝিলের ধারেই একটা গাছের নিচে। জলের বোতল হাতে নিল, তেষ্টা মিটিয়ে নিচ্ছে। শুভদীপ নিজের ভেতরে একটা দ্বিধার সঙ্গে লড়াই করছিল, যাবে কি যাবে না। মেয়েটি যে একেবারে অপরিচিত, তবু ওর সামনে দাঁড়িয়ে আঁকা ছবিগুলো দেওয়া কি ঠিক হবে? যদি মেয়েটি বিনা অনুমতিতে তার ছবি আঁকা নিয়ে কোনো রকম অভিযোগ জানায়, তখন কিভাবে সেই পরিস্থিতির সামাল দেবে? তারপর মনে মনে ভাবল, সামান্য তো একটা ছবি, আর যে ছবির মালিক তার হাতেই তো ছবিটা পৌঁছে দিতে যাচ্ছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? কিছুক্ষণের নীরবতার পর শুভদীপ উঠে দাঁড়ালো, পেন্সিলগুলো গুছিয়ে কাগজগুলো গুটিয়ে নিল, আর ধীরে ধীরে এগিয়ে গেল গাছতলার দিকে। শারদিয়া তাকিয়ে দেখতে পেল একটা লম্বাটে গড়নের ফর্সা ছেলে এগিয়ে আসছে তারই দিকে, মুখে ভদ্র শান্ত হাসি, হাতে কিছু একটা পেপার ধরা রয়েছে। এক্সকিউজ মি, আমি শুভদীপ। তোমার একটা লাইভ পোর্ট্রেট এঁকেছিলাম। ওই তুমি যখন ফটোশ্যুট করছিলে ঠিক তখন ভেবেছিলাম হয়তো তোমার ভালো লাগবে, কিন্তু তারপর এখন মনে হচ্ছে বোধহয় তোমার অনুমতি নিয়ে কাজটা করা উচিত ছিল। শুভদীপ কাগজগুলো বাড়িয়ে দিল শারদিয়ার দিকে। শারদিয়া ছবিগুলো হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিগুলোতে যেন ভোরবেলার মুহূর্তগুলো একেবারে জীবন্ত। ক্যামেরা যেমন করে ধরে, কিন্তু অন্যভাবে, অন্য আলোয়, অন্য দৃষ্টিকোণ থেকে ধরা হয়েছে তার প্রতিটি ছবিকে। ছবির মধ্যে আঁকা মেয়েটিকে দেখতে পেয়ে শারদিয়ার ঠোঁটে এক অপ্রস্তুত অথচ মিষ্টি হাসি ফুটে উঠল। এগুলো তুমি এত তাড়াতাড়ি এঁকেছো? সত্যি অবিশ্বাস্য। শুভদীপ কেবল মাথা নাড়ল। ওর চোখে ছিল শান্ত, ভদ্র, বিনয়ী দৃষ্টি, যেখানে কোনো বাড়াবাড়ি নেই, কোনো অসংযমী দৃষ্টি নেই। যেন সে একজন মডেলকে নয়, একটা মুহূর্তকে আঁকতে চেয়েছিল। ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, ফলে এই মুহূর্তে শারদিয়া আর শুভদীপের মাঝে ছোট্ট একটা নিরিবিলি আবহ তৈরি হলো। শুভদীপ সাহস সঞ্চয় করে বলল, আমি মাঝে মাঝে আমার কাজগুলো সোশ্যাল মিডিয়ায় দিই, পোস্ট করি আর কি। যদি তোমার আপত্তি না থাকে, তোমার কন্ট্যাক্টটা, তোমার ওই যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার আইডি আমি নিতে চাই। আসলে ছবিগুলোর ডিজিটাল ভার্সন তোমাকে তাহলে পাঠাতে পারবো। শারদিয়া কিছু একটা ভেবে হাসল, তারপর মোবাইল থেকে তার সোশ্যাল মিডিয়ার আইডিটা দেখিয়ে দিল। দুজনের প্রথম পরিচয় তো হলো। একজন মডেল, যে জীবনের টানাপোড়েনে লড়াই করে চলেছে নিজের জায়গাটা শক্ত করতে, পায়ের তলার জমি তৈরি করতে। আর একজন পেইন্টার, যে রং তুলিতে নিজের পৃথিবী গড়তে চায়। ঝিলের জলের পদ্মগুলো দুলছিল হাওয়ায়। ভোরবেলার আলো ক্রমশ তেজি হয়ে উঠছে, সঙ্গে তেজ বাড়ছে ভাদ্রের শেষ বেলার রোদেরও। কিন্তু সেই মুহূর্তে দুজনের ভেতরে যেন একটা অদ্ভুত শান্তি নামল। এটা কোনো ভালোবাসার সূচনা হয়তো নয়, হঠাৎ কোনো আবেগও নয়, এটা শুধুমাত্র প্রথম দেখা, যেন ভোরের প্রথম আলো, যা জানিয়ে দেয় সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে।
ফটোশ্যুটের দিনটা শারদিয়ার কাছে যতটা স্বাভাবিক মনে হচ্ছিল, ফেরার পর সন্ধেটা ততটাই অদ্ভুত লাগতে শুরু করেছিল। দিনের আলোয় অচেনা এক তরুণ নীরবে দাঁড়িয়ে ছবি এঁকেছিল। সে যখন এগিয়ে এসে হাতে কয়েকটা দ্রুত আঁকা স্কেচ দিয়ে চলে গেছিল, শারদিয়া ভেবেছিল হয়তো এটাই শেষ দেখা। কিন্তু সন্ধ্যের ঠিক খানিকটা পরেই ফোনটা হাতে নিতেই সোশ্যাল মিডিয়ার ইনবক্সে ঢুকলো নতুন একটা মেসেজ। শুভদীপের ডিএম। হাই, আমি সকালে তোমার ফটোশ্যুটের সময় ঝিলের ধারে স্কেচ করেছিলাম, মনে পড়ছে? তুমি যদি কিছু মনে না করো, তোমার ছবিগুলোর ডিজিটাল কপি আমি কিন্তু পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি চিনতে পেরেছি তোমাকে। আমার ছবিগুলোর ডিজিটাল কপি পাঠাতেই পারো তুমি। সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্টে এলো 4টে স্কেচ। তার হাঁটার ভঙ্গি, পাশ ফিরে দাঁড়ানো হাসি মুখ, খোলা চুলের ছায়া এসে পড়েছে তার মুখে। আর শেষ ছবিটা, যেখানে চোখের কোণে যেন এক রাশ ক্লান্তি ধরা পড়েছে। শারদিয়া কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। ছেলেটা কেবল স্কেচই করেনি, ভেতরের মানুষটাকেও যেন চিনে ফেলেছে। উত্তর দিতে দেরি করল না। অসাধারণ লাগছে। আমার যে কোনো ছবির থেকেও সুন্দর এই স্কেচগুলো। সেখান থেকেই শুরু প্রথম আলাপ এবং কথা বলা। প্রথম দিকে 2-1টা মেসেজ, ওই তোমার ফটোশ্যুট কেমন হলো, আজকে বাড়ি ফিরলে তো ঠিকঠাক। তারপর ধীরে ধীরে কথা বেড়ে চলল। এক সময় ফোন নাম্বার আদান প্রদান হলো। প্রথম ফোন আলাপে দুজনেই কিছুটা অপ্রস্তুত, কিছুটা কৌতূহলী। তুমি পেইন্টার নাকি পড়াশোনাও করো? হ্যাঁ, পড়াশোনা শেষ করেছি জুলজি নিয়ে। ওই এমএসসি কমপ্লিট করেছি রিসেন্টলি। মায়ের খুব ইচ্ছে পিএইচডি করি, কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, তাতে চাকরি একটা পেতেই হবে। সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি। কিন্তু সত্যি বলতে কি, আমার একমাত্র ইচ্ছে পেইন্টার হওয়া। কথাগুলো শুনে শারদিয়ার গলায় এক অদৃশ্য যন্ত্রণা নেমে এলো। ও, তার মানে তোমারও বাবা মারা গিয়েছেন? আসলে আমি পিতৃহারা আজ প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, এই কিছুদিন হলো বাবা চলে গেছেন। এখন সংসারের দায়িত্ব হঠাৎ একার কাঁধে এসে পড়েছে। মা সবসময় চিন্তায় থাকেন আমি কবে একটা চাকরি পাব। তারপর দীর্ঘ একটা নীরবতা, আর নীরবতার শেষে শারদিয়া নিজের গোপন কথা শোনালো। আমারও বাবা নেই, মারা গেছে অনেক বছর হলো। তখন থেকে সংসারের জন্য কাজ শুরু করি। মডেলিং মানে পছন্দের কাজ হলেও সমাজ সব সময় আঙুল তোলে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউই সহজভাবে নেয় না। সবাই ভাবে আমি হয়তো ভুল পথে হাঁটছি। মানুষের মুখ বন্ধ করা যায় না শারদিয়া, যায় না। তুমি যেটা ভালোবাসো সেটাই আসল। আর দেখো, তোমার সঙ্গে এই মডেলিং ব্যাপারটা বেশ যায় কিন্তু। আর তাছাড়া এদিকে যখন উপার্জন করে তোমার সংসারের খরচ চালাতে সুবিধে হচ্ছে, তাহলে এত দ্বিধাগ্রস্ত হচ্ছ কেন? দুজনের নিঃশব্দ কষ্ট, দুজনের হেরে যাওয়ার গল্প, দুজনের চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ চলতে থাকে। আর তারই মাঝে ওরা যেন একে অপরের কাছে বেশ প্রিয় হয়ে ওঠে। শারদিয়া প্রথমবার অনুভব করে কেউ আছে যে তাকে শুধুই দোষারোপ করবে না। আর শুভদীপও বুঝতে পারে ওরও ঠিক আগের মতোই দায়িত্ব আর স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে লড়াই করতে এখন বেশ ভালোই লাগছে। রাত গভীর হয়,
অথচ ফোন কেটে দেবার মতো ইচ্ছে কারও করে না। ওদের কথায় এক অদ্ভুত আরাম, একটা আস্থা জন্ম নিতে শুরু করেছে। পরের দিনগুলোয় কথোপকথনের স্রোত আরও গাঢ় হলো। শুভদীপ মাঝে মাঝেই নিজের আঁকা পুরনো ক্যানভাসের ছবি পাঠাতো। শারদিয়া দেখাতো তার পোর্টফোলিওর নতুন নতুন শুটিং। ওরা হাসতো, গল্প করত, একে অপরকে ছোট ছোট দুঃখ আর স্বপ্নের কথা শোনাতো। আর এভাবেই সময় যেতে যেতে একদিন ধুমধাম করে পুজো চলে এলো। পুজো আসছে, ষষ্ঠীর দিন একটু বেরোবে ভিড় এড়িয়ে কোনো শান্ত জায়গায়? আমিও ভাবছিলাম বলবো, নিশ্চয়ই যাব। ষষ্ঠীর সকাল, আকাশে মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের সুঘ্রাণ, তার সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলের একটা নতুন কাঁচা বাঁশের গন্ধ। শারদিয়া আজ একটা হালকা সাদা আর গোলাপি কম্বিনেশনে শাড়ি পরে বেরিয়েছিল। শুভদীপ এসেছিল একদম সাদা মাটা পোশাকে, চেক শার্ট, জিন্স আর কাঁধে একটা ক্যানভাস ব্যাগ। প্রথমবার ওরা একসঙ্গে শহরের ভিড়ে হাঁটল। প্যান্ডেল থেকে আলো এসে পড়ছিল শারদিয়ার চোখে মুখে। শুভদীপের চোখে সেই আলো যেন অন্য একটা রঙে রাঙিয়ে তুলছিল সব কিছু। শারদিয়া মুগ্ধ হয়ে শুভদীপের খেয়াল খুশির কথা শুনছিল। কোথায় কোন প্যান্ডেলের প্রতিমা ভালো হয়েছে, কোন থিমে কতটা কারুকাজ আছে। শুভদীপ অবাক হচ্ছিল শারদিয়া কোনো মডেলের মতো কৃত্রিমভাবে নয়, একেবারে সাধারণ মেয়ের মতো হাত নেড়ে হেসে খিলখিল করে প্রতিটা কথার জবাব দিচ্ছে। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর তারা এলো একটা নিরিবিলি রেস্টুরেন্টে। ভেতরে খুব একটা ভিড় নেই, মৃদু আলো, হালকা মিউজিক বাজছে। কফি আসতেই দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটু থমকে গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুজনেই বুঝে গেছে এটা কেবল বন্ধুত্ব হয়তো নয়, একে অপরের ভেতরে ওরা খুঁজে পেয়েছে সেই আস্থা, সেই শক্তি যা আজীবনের চলার পথের সঙ্গী হতেই পারে। ওদের কথোপকথন তেমন নাটকীয় নয়, তবু শারদিয়ার মৃদু হাসি আর শুভদীপের চোখের দীপ্তি বলে দিচ্ছিল ওরা দুজনেই ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে। ষষ্ঠীর সেই সন্ধে থেকে ওদের সম্পর্ক অন্যরকম একটা মোড় নিতে শুরু করেছে। রেস্টুরেন্টের ভিতরটা খুব একটা জমজমাট নয়, বরং ভিতরে হালকা আলো আর মৃদু মিউজিক বাজছে। জানলার পাশে বসে আছে শারদিয়া আর শুভদীপ। বাইরে ঢাকের আওয়াজ আর ভিড়ের উচ্ছ্বাস ভেসে আসছে, কিন্তু এখানে যেন দুজনের আলাদা একটা জগৎ তৈরি হয়েছে। সে জগতে শত ঢাক ঢোলের আওয়াজ, শত মানুষের হই হুল্লোড়ের চিৎকার, সব যেন ফিকে হয়ে আসছে। জানো শারদিয়া, তুমি যখন প্রথম ওই ঝিলের পাড়ে দাঁড়িয়ে শ্যুট করছিলে, মানে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, তখন মনে হয়েছিল আমি যেন হঠাৎ একটা জীবন্ত ছবি দেখছি। যেন কাগজে আঁকার পরেও মনে হচ্ছিল কোথাও একটা অসম্পূর্ণতা থেকেই গেছে। কিন্তু আমার ছবি আঁকার মতো কি এমন ছিল? আমি তো শুধু দাঁড়িয়েছিলাম, দিদির কথা মতো পোজ দিচ্ছিলাম শুধু। না, একেবারেই শুধু পোজ দিয়ে দাঁড়িয়ে থাকা তো নয়, দাঁড়িয়ে থাকা আর একটা চরিত্র হয়ে ওঠা, এই দুটোই কিন্তু আলাদা ব্যাপার। তুমি দাঁড়িয়ে থেকেও একটা গল্প বলছিলে যেন, তোমার ভাবভঙ্গিমায়, চোখের ভাষায় আমার কাছে যেন এক একটা গল্প ফুটে উঠেছিল সেদিন। সেজন্যই তো তোমার অতগুলো ছবি আঁকলাম। আসলে আমি না সেই গল্পটাই আঁকতে চেয়েছিলাম জানো।
শারদিয়া হেসে ফেলে, কিন্তু হাসির আড়ালে একটা দীর্ঘশ্বাস টের পাওয়া যায়। শুভদীপ খেয়াল করে, তোমার কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, আসলে আমি জানি আমার এই কাজটা অত্যন্ত কঠিন। কত রকম পরিস্থিতিতে, কত রকম মানসিক অবস্থাতেও সেজে গুজে মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তবুও আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই কাদা ছোঁড়াছুঁড়ি তো করেই। মাও মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়। ভাবি, বাবা চলে যাওয়ার পর সংসারটা টেনে নিতে না হলে হয়তো আমার এসব ভাবতেই হতো না। আমি বুঝতে পারি, আমিও তো বাবাকে হারিয়েছি এই কদিন হলো। সংসারের দায়িত্বটা হঠাৎ আমারও কাঁধে এসে পড়েছে। আমি জুলজি নিয়ে পড়াশুনো করেছি, চাকরির জন্য চেষ্টাও করছি, কিন্তু আসলে আমার মন চায় আঁকতে। আসলে ওটাই আমার প্যাশন, ওটাই আমার জীবনের সত্যি, জানো। মানে, তুমি পড়াশোনা করে এত দূর এসেছো, তবু আঁকাকেই প্রফেশন হিসাবে বেছে নিতে চাইছো কেন? হ্যাঁ, পড়াশোনাটা বাঁচার একটা রাস্তা, কিন্তু এই আঁকা আমার শ্বাস প্রশ্বাস। আমি জানি সবাই মেনে নেবে না। মা চান আমি কিছু একটা পার্মানেন্ট চাকরি করি, কিন্তু যদি নিজের স্বপ্নটাই শেষ করে ফেলি তাহলে বাঁচব কিভাবে? শারদিয়া দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তার চোখেও হালকা জল চিকচিক করে ওঠে। অদ্ভুত মিল আছে আমাদের মধ্যে, জানো। আমারও তো স্বপ্ন ছিল কলেজে ভর্তি হওয়ার, কিন্তু সংসারের টানাটানির জন্য সেটা আর পারিনি। এখন মডেলিংই আমার একমাত্র উপার্জন করার রাস্তা, যদিও অন্যদের কাছে সেটা নোংরা পেশা মনে হয়। না, কাজ কখনো নোংরা হয় না, নোংরা হয় দৃষ্টিভঙ্গি। তুমি লড়াই করছো, এটাই বড় কথা। আসলে তোমার হয়তো লড়াইটা আজ যারা বড় বড় কথা বলছেন তারা লড়ে দিয়ে যাবেন না, তাই না? দুজনের চোখাচোখি হয়, দৃষ্টি বিনিময় হয়, মুহূর্তটা একেবারে নীরব, কিন্তু নীরবতার ভিতরেই যেন এক অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। এ যেন এক অব্যক্ত প্রতিশ্রুতি। ওরা অনেকক্ষণ ধরে গল্প করল। শারদিয়ার বাবা চলে যাওয়া, হঠাৎ করে দুর্ঘটনার সম্মুখীন হয়ে পিতৃহীন হয়ে পড়া শুভদীপের, সংসারের দায়িত্ব মাত্র 17 বছর বয়সেই কাঁধে চেপে আসা শারদিয়ার, সমাজের বাঁধা ধরা কথা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের তির্যক মন্তব্য শোনা এবং মনে মনে ভেঙে পড়া, সব মিলিয়ে যেন দুজনের জীবনের আলাদা দুঃখ একসাথে মিশে গিয়ে একটা বন্ধুত্বের রূপ নেয়। শারদিয়া অনুভব করে এই ছেলেটা সত্যিই তাকে বুঝতে পারছে। শুভদীপও টের পায় মেয়েটা যে খুব সুন্দরী তেমনটা নয়, আসলে ওর ভেতরটা বড় সুন্দর। ভেতরে ভেতরে এক অদম্য শক্তি যা ওকে লড়াই করার মানসিকতা যোগায়। আর যে মানুষ লড়াই করে বাঁচে সে মানুষ আর যাই হোক কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। খাওয়া শেষ করে বেরোবার সময় শহরের আলো ঝলমলে রাস্তায় দুজন পাশাপাশি হেঁটে চলে। হালকা হাওয়া বয়ে যায়, দূরে প্যান্ডেল থেকে ভেসে আসছে পুজোর ঢাকের আওয়াজ, চেনা গানের সুর। পুজোর চেনা কলকাতার মাঝেও দুটি অচেনা মন খুঁজে পায় নিশ্চিন্ত ঠিকানা। শোনো, আজ অনেক কথাই তো হলো না, না বলাই রয়ে গেল। কাল সপ্তমীর দিন, যদি সময় পাও আবার দেখা করা যায়। কাল আমার একটা ছোট্ট ফটোশ্যুট আছে বিকেল নাগাদ। খুব বেশিক্ষণের কাজ নয়, ওই একটা পুজোর ফটোশ্যুট, এমনি ক্যাজুয়াল ওয়্যারে। শেষ হতে হতে বিকেল 5টা 5:30, তারপর চাইলেই মিট করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো, কাল আবার দেখা হবে। শারদিয়া মাথা নাড়ে। দুজনেই মনে মনে জানে এই দেখা শুধু দেখা হওয়া নয়, নতুন কিছু শুরুর ইঙ্গিত যেন। আজ মহাসপ্তমী,
ভোরবেলায় ঢাকের শব্দে যেন পুরো শহরটা জেগে উঠেছে। আকাশটা একেবারে ঘন নীল, মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের আলো গঙ্গার জলে খেলে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, চিকচিক করছে। দক্ষিণেশ্বরের ঘাটে ওপার থেকে ভেসে আসছে পুজোর মন্ত্রোচ্চারণ। দক্ষিণেশ্বর বেলুর মঠে আজ প্রচুর ভক্তদের সমাগম। পুজোর 4 দিন জুড়ে ঠিক ঠিক করে ভিড়। আর কলকাতার কথা তো ছেড়েই দিলাম, অলিতে গলিতে শুধুই মানুষের ঢল নেমেছে। শুভদীপ আর শারদিয়া দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে বালি ব্রিজের উপর। চারপাশে দমকা হাওয়া আর দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ। ওদের চারপাশে অনেক মানুষজন আছেন, তবু এই মুহূর্তটা মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন শুধু ওদের দুজনের জন্যই থেমে গেছে। জানো, ছোটবেলা থেকে এই গঙ্গার ধারের একটা জায়গাতেই বড় হয়েছি। আমার কাছে এই নদী শুধু নদী নয়, যেন একটা বইবিহীন ইতিহাস। যখনই মন খারাপ হতো ঠিক এইখানেই এসে বসতাম। কি অদ্ভুত মিল! বাবা বেঁচে থাকতে আমরা মাঝে মাঝে এখানে আসতাম। মা বসে থাকতো, আমি বাবার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে গিয়ে জল ছুঁতাম। আজও চোখ বন্ধ করলে মনে হয় বাবার হাতটা শক্ত করে ধরে আছি। শারদিয়ার কণ্ঠ হালকা কেঁপে ওঠে। শুভদীপ এক মুহূর্তের জন্য চুপ করে যায়। ওর মনে হয় মেয়েটার এই শূন্যতা সে স্পর্শ করতে পারছে, যেন নিজের ভেতরেও সেই ব্যথাটা বহন করে চলেছে প্রতিনিয়ত। আমি বুঝতে পারছি, আসলে আমার বাবার মৃত্যুর পর থেকেও আমিও যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছি। সবাই ভাবে আমি শক্ত, কিন্তু সত্যি বলতে কি, রাত্রিরে একা থাকলে শূন্যতাটা বুঝতে পারি। যখন চোখ বন্ধ করে ভাবতে থাকি কোন রাস্তায় যাব, কি করলে উন্নতি হবে, এরপর ঠিক কি করব, তখনই মনে পড়ে যায় বাবার কথা। মাথার উপরে ছাতা হয়েছিল মানুষটা, কিন্তু আজ নেই, এই পৃথিবীতে কোথাও নেই। তাই কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা সাদা, কোনটা কালো, আজ আর চিনিয়ে দেওয়ার কেউ নেই। কথাগুলো বলতে বলতে শুভদীপের চোখ ছলছল করে ওঠে। শারদিয়া ওর দিকে তাকায়, চোখে এক ধরনের আর্দ্রতা আর মমতা। আমরা দুজনেই যেন একই গল্পের আলাদা চরিত্র। তোমার কাগজে ছবি আঁকা আর আমার ক্যামেরার সামনে দাঁড়ানো। দুটোই হয়তো আলাদা উপায়, কিন্তু লক্ষ্য একটাই, নিজেদেরকে টিকিয়ে রাখা। এই আর একটা মিলও আছে, আমরা দুজনেই স্বপ্ন দেখতে ভয় পাই না। কে জানে সেই স্বপ্ন পূরণ হবে কিনা, তবু আমরা দেখি। ওই স্বপ্ন দেখার মধ্যে অদ্ভুত একটা ফ্যান্টাসি আছে, বলো। গঙ্গার হাওয়ায় শারদিয়ার চুল উড়ছিল। শুভদীপ এক মুহূর্তের জন্য ভাবল, যদি এখানে ক্যানভাস পেপার আর স্কেচ পেনটা আনতে পারত তাহলে ভালোই হতো। ওর মনে হচ্ছিল এই দৃশ্য যদি ক্যানভাসে তুলে রাখতে পারত, কিন্তু হয়তো আজকের ছবিটা শুধু মনে এঁকে রাখা দরকার। শারদিয়ারও মনে হচ্ছিল শুভদীপের পাশে দাঁড়িয়ে অদ্ভুত একটা নিরাপত্তা পাওয়া যায়, যেন বারবার হারানোর পর এই প্রথম ওর জীবনে কেউ এসেছে যে তাকে ভেতর থেকে বুঝতে পারছে। তুমি কি জানো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে হয়তো জীবনে সত্যি সত্যি কেউ আছে যে শুধু সুন্দর চেহারা দেখে সুন্দর ছবিটুকুই ক্যানভাসে তুলে রাখে না, ভেতরের মানুষটাকেও দেখতে পায়। আসলে কি জানো তো, কোনো ছবি আঁকতে গেলে শুধু তার বাইরের দিকটা দেখলেই চলে না। এই ছবির মধ্যে থাকে এক এক ধরনের অভিব্যক্তি,
এই অনুভূতিগুলো না বুঝতে পারলে তা তো কখনোই জীবন্ত হয়ে উঠতে পারে না। হয়তো তোমার ভেতরের সত্তাটাকে একটু আঁকার চেষ্টা করেছিলাম সেদিন। দুজনেই হেসে ফেলে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর স্পন্দন। আজকের দিনটা কেটে যায় গল্পে আর পাশাপাশি হাঁটতে হাঁটতে। হাওয়ায় মিশে থাকে ওদের সমস্ত অনুভূতি। দক্ষিণেশ্বরের ঘাট থেকে বালি ব্রিজ পর্যন্ত ওরা শুধু কথাই বলে গেছে। ভবিষ্যতের ভয়, সংসারের টানা পোড়েন আর মাঝে মধ্যেই কিছু মিষ্টি হাসি। মাঝে মাঝে ওদের দুজনের আঙুলে আঙুল ছুঁয়ে যাচ্ছিল কি? ওদের দুজনের মধ্যে দূরত্ব কি কমে আসছিল? আচ্ছা, ওদের শরীরে কি ভালোবাসার শিহরণ জাগছিল সেদিন? তবে আজ বাড়ি ফেরার সময় হয়েছে, যেতে হবে বাড়ি। বিদায় নেওয়ার সময় দুজনের চোখেই একটা অদ্ভুত টান। বাড়ি পৌঁছে ফোনে আবার দেখা করার কথাটা পাকা করে নিল। আর পরবর্তী দেখা হওয়ার আশাতেই বুঝে এলো চোখ, নামলো ঘুম। মাত্র 2-1 দিনের পরিচয়, অথচ ছেড়ে যেতে ইচ্ছে করে না একে অপরকে। তবু ফিরতে তো হয়ই। অষ্টমীর দুপুরে কলকাতার আকাশ ছিল নির্মল। খণ্ড খণ্ড সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। ঢাকের আওয়াজ ভেসে আসছে বালিগঞ্জ থেকে গড়িয়াহাট, বাগবাজার থেকে কুমোরটুলি পার্ক। চারিদিকে তখন মানুষের ঢল। ঠিক এই ভিড়ের মধ্যেই দেখা করার কথা ছিল শারদিয়া আর শুভদীপের। ষষ্ঠী সপ্তমী পরপর 2 দিন দেখা করে কথা বলেও যেন অনেক না বলা কথা থেকে গেছে ওদের দুজনেরই। তাই আবার অষ্টমীতে দেখা। তবে আজকের দেখাটা একটু অন্যরকম। শারদিয়ার প্রফেশনাল মডেল হিসেবে শাড়ি পরে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছে শুভ, কিন্তু আজকে যেন একটা সাধারণ হলুদ ঢাকাই আর হালকা টিপ আর লিপস্টিক, এইটুকু সাজেই অনবদ্য লাগছে শারদিয়াকে। কোনো মেকআপের বারবারন্ত নেই, অতিরিক্ত অলঙ্করণ নেই। ঠিক যেন অত্যন্ত সাধারণ হয়ে ধরা দিচ্ছে শুভদীপের চোখে। আর অন্যদিকে শারদিয়ার চোখেও আজ শুভদীপকে লাগছে একেবারে অন্য রকম। কাঁচা হলুদ পাঞ্জাবিতে শান্তশিষ্ট ফর্সা ছেলেটাকে আজ যেন একটু বেশি পরিণত লাগছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শারদিয়া মুচকি হেসে বলল, তুমি নিশ্চয়ই টেনশন করছিলে, ভেবেছ এই ভিড়ের মধ্যে আমাকে খুঁজে পাবে না, তাই তো? আমি এত সহজে ধরা দেব না। তুমি যদি সত্যি হারিয়ে যাও তবে এই ভিড়টা আমার কাছে বড্ড সাফোকেটিং হয়ে যাবে। তাই যতই কষ্ট হোক আমি তোমায় ঠিক খুঁজে নেব। তারপরই দুজনে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে পায়ে পায়ে হেঁটে যেতে লাগলো হাতিবাগানের দিকে। তবে এমন নতুন নতুন তৈরি হওয়া সম্পর্কগুলো, রাস্তার ধারের ফুচকা, এগরোল, নিদেন পক্ষে মোমো, চাউমিন এসব না খেলে নাকি টেকে না। আরে বাবা, এসব কথা আমার নয়, এ হচ্ছে গুণীজনেদের কথা। যাই হোক, ওরাও সেই গুণীজনেদের অদৃশ্য বাণী মেনে চলে গেল এক ফুচকাওয়ালার সামনে। গন্ধরাজ লেবু, টক জল, মশলার গন্ধে নতুন প্রেমের অনুভূতি একেবারে তরতাজা হয়ে উঠছে। কতদিন ফুচকা খাইনি জানো, আজ তুমি বললে বলে ইচ্ছে হলো। আমি নিজেও অনেকদিন হলো ফুচকা খাইনি। আসলে যথাযথ সঙ্গ না পেলে এসব হয় না। আজ ফুচকা কিন্তু শুধু তোমারই অনারে, কেমন? প্রথম ফুচকা মুখে দেওয়ার সময় দুজনের চোখ আবার মিলল। অকারণেই দুজনে হেসেও ফেলল, একটা লাজুক হাসি, যেখানে নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত লুকিয়ে আছে। স্টার সিনেমা হলের নিচে আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে দুজনের হাতে 2 কোণ ধরা রয়েছে। চারপাশে আলো ঝলমলে পরিবেশ, ছোটদের বাবা মায়েদের উদ্দেশ্যে বায়না। এই সব কিছুর মধ্যেই চলল ওদের দুজনের হাসি মাখা কথোপকথন। এই, তুমি কিন্তু সাবধানে খাও, না হলে শাড়িতে পড়ে যাবে কিন্তু। ওই দেখো, গলে যাচ্ছে কিন্তু। আমার সঙ্গে কেন হয় বলো তো?
সব সময় এরকমটা হবে, ঠিক গলে পড়ে যাবে। কি যে সমস্যা বুঝি না। আসলে আইসক্রিম তোমার হাতে এলে ওরাও বিগলিত হয়ে পড়ে মনে হচ্ছে। যা খুশি তাই বলে দেয়। শারদিয়া চুপ করে তাকালো শুভদীপের দিকে। কথাটা হালকা ঠাট্টার মতো হলেও তাতে অন্য মানে লুকিয়েছিল। নবমীর রাতে কলেজ স্ট্রিটের মণ্ডপের ভিড়ে দাঁড়িয়ে রয়েছে ওরা। আলোর ঝলকানি আর ঢাকের বাজনার মধ্যে শুভদীপ হঠাৎ করেই বলল, জানো, ছোটবেলায় না আমি বড্ড ভিড়কে ভয় পেতাম, এখনো পাই। আসলে নির্ভরযোগ্য কেউ সঙ্গে থাকলে মনে হয় অ্যাটলিস্ট ভিড়ে হারিয়ে তো যাব না। আর যদি আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাই তখন তুমি বুঝি ভয় পাবে? আরে ধুর, ওই দেখো ওইখানে এনকোয়ারি কাউন্টার, সোজা চলে যাবে, নাম বলবে, অ্যানাউন্স করবে, আর ওখানেই দাঁড়িয়ে থাকবে। ইজি সলিউশন। উফ, কি বুদ্ধি! দুজনে চোখাচোখি হলো। চারপাশের ভিড়, ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি সব কিছু মিলিয়ে মুহূর্তটা যেন থেমে গেল। শহর বুঝে নিল ওরা ধীরে ধীরে একে অপরকে পছন্দ করে ফেলেছে। কলকাতার আকাশে আজ সেই সকাল থেকেই অদ্ভুত একটা বিষণ্ণতার সুর। যেন হাওয়া বলছে 4 দিনের উল্লাস আজ শেষ বেলায় এসে দাঁড়িয়েছে। বিদায়ের সময় চলে এসেছে। গলি থেকে গলিতে ঢাকের বাজনা আর শাঁখের ধ্বনি ভেসে আসছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। রাস্তায় রাস্তায় রঙিন শোভাযাত্রা। মেয়েরা সিঁদুর খেলায় ব্যস্ত, আর পুরুষরা একে অপরকে আলিঙ্গন করে সেরে নিচ্ছে কোলাকুলি। আজ বিজয়া দশমী। মায়ের বিদায়ের পর বড়দের পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেওয়ার সময় আজ। শারদিয়া আজও শাড়ি পরেই বেরিয়েছিল মণ্ডপের উদ্দেশ্যে। লাল পাড়ের সাদা শাড়ি, কপালে একটা বড় মতো লাল টিপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, রাঙা সিঁদুরে গাল দুটো লাল হয়ে উঠেছে শারদিয়ার। আর আজ শুভদীপ শারদিয়াকে আগে থেকে না জানিয়ে চলে এসেছে ওদেরই পাড়ায়। হঠাৎ করেই শারদিয়া শুভদীপকে দেখতে পেয়ে বড্ড খুশি হয়েছে যেন। মনের মধ্যে জমে থাকা হাজারটা প্রজাপতি হঠাৎ করে এদিক সেদিক উড়তে শুরু করেছে। ও হাসছিল, কিন্তু হাসির আড়ালে ছিল এক অদ্ভুত আবেদন। এই হাসি বলে দিচ্ছে শারদিয়া যেন এই মুহূর্তটার প্রতীক্ষাই করছিল। দশমীর এই মুহূর্ত সব সময় বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা জাগায়। এই সময় শুধু শূন্যতায় ভরে থাকে মন। তবে আজ শারদিয়ার মনে এক পূর্ণতার আশ্বাস। ঠিক তখনই ভিড়ের মধ্যে শুভদীপ এসে দাঁড়ালো। ঘন আকাশ, নীল রঙের পাঞ্জাবি পরা, চোখটা হালকা ক্লান্তিতে ভরা, তবু মুখে এক রাস উজ্জ্বলতা। দুজনের চোখে চোখ মিলতেই চারপাশের সব আওয়াজ যেন দূরে সরে গেল। তুমি খুব অবাক হয়েছো বলো? হঠাৎ করে চলে এসেছি তোমায় কিছু না বলে। এই, কিছু মনে করলে না তো তুমি? এই, তুমি বোধহয় রাগ করেছো, তাই না? কিন্তু কিন্তু তোমার চোখ তো বলছে অন্য কিছু। তুমি কেমন করে বুঝলে যে আমি রাগ করেছি? কারণ আমি তোমার চোখের ভাষা পড়তে শিখে গেছি। এই ভিড়ের মধ্যে থেকেও আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। তুমি বোধহয় আমার আশার প্রতীক্ষায় ছিলে, তাই তো? শারদিয়া মাথা নিচু করল। হালকা বাতাসে তার খোলা চুল উড়ছিল। আচমকাই শারদিয়ার হাতে ধরে থাকা থালা থেকে এক মুঠো সিঁদুর তুলে গালে মাখিয়ে দিল শুভদীপ। দুজনেই থমকে দাঁড়ালো। মুহূর্তটা যেন অলিখিত প্রতিশ্রুতির মতো। চারপাশে তখনও ঢাক বাজছে। ঢাকের তালে মানুষজন আনন্দে নাচছে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাও শুরু হয়ে গেছে শহর জুড়ে। ভিড়ের সঙ্গে সঙ্গে ওরা দুজনও এগোলো গঙ্গার ঘাটের দিকে পায়ে পায়ে। গঙ্গার ধারে দাঁড়িয়ে শারদিয়া হঠাৎ বলল, জানো শুভদীপ,
আমার জীবনটা কতটা কঠিন সেটা কাউকে ঠিক বোঝাতে পারি না। সবাই বলে আমি ফটোশ্যুট করি, মডেলিং করি, তাই হয়তো খুব গ্ল্যামারাস জীবন। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে কতটা কষ্ট আছে সেটা কেউ দেখে না। বাবা চলে যাওয়ার পর সংসারটা আমাকে একা টেনে নিয়ে যেতে হচ্ছে। আত্মীয় প্রতিবেশীরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, কখনো কখনো ভয় পায় একদিন যদি ভেঙে পড়ি। শুভদীপ ধীরে ধীরে শারদিয়ার হাতটা ধরল। প্রথম স্পর্শ, শরীরে শিহরণ খেলে গেল। আজকের পর থেকে আর কখনো তুমি একা ভেঙে পড়বে না, কারণ আমি আছি। আমি হয়তো এখনো কিছুই পাইনি জীবনে, সরকারি চাকরি জোটাতে পারিনি এখনো। সংসারের দায়ে কষ্ট আমারও রয়েছে অনেক, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে জানি, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। শারদিয়ার চোখ ভিজে এলো আনন্দের অশ্রুতে আর আবেগে। ঢাকের আওয়াজ, ভিড়ের মাঝের ওই হইহট্টগোল, সব মিলিয়ে তখন যেন গম গম করছে চারদিক। কিন্তু ওদের কথাগুলো যেন একেবারেই নিঃশব্দে বিনিময় হলো। তুমি জানো না এই কথাগুলো আমার কাছে কতটা দামি। এতদিন ধরে আমি কাউকে আমার মনের ভেতরের এই অন্ধকারটা দেখিয়ে উঠতে পারিনি। আমিও পারিনি। বাবাকে হারানোর পর মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। ক্যানভাসের রং যেন ম্লান হয়ে যাচ্ছিল, কিন্তু তোমাকে দেখার পর আবার ফিল করতে পারছি জীবন মানে শুধু দুঃখ নয়, জীবনের একটা অন্যরকম আলোও আছে। প্রতিমা তখন গঙ্গার জলে ভাসছে, চারিদিকে ঢাকের আওয়াজ, বিদায়ের সুর আর ভিজে ওঠা চোখের জল। শারদিয়া আর শুভদীপ পাশাপাশি দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। ওদের মনে হলো এই ভিড়ের মাঝেও দুজন যেন একটা আলাদা পৃথিবীতে দাঁড়িয়ে আছে। শারদিয়া হালকা কাঁপা গলায় বলল, যাই ঘটুক আগামী দিনে আমি চাই তুমি থাকো, সুখে দুঃখে আলো অন্ধকারে সব জায়গায় আমার পাশে তুমি। শুভদীপ ওর হাতটা শক্ত করে চেপে ধরল। প্রতিশ্রুতি দিচ্ছি আমি থাকব, শুধু তুমি নয়, আমিও চাই তোমার পাশে থাকতে। যতবার আমি হারিয়ে যাব তুমি আমাকে খুঁজে নিও কিন্তু, কেমন? শারদিয়া মাথা নাড়ল। চোখের কোণ থেকে রাঙা সিঁদুরে রাঙিয়ে যাওয়া গালগুলোর উপর দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভদীপের হাত মুছে দিল। গঙ্গার ঢেউ তখন ভাসমান মাতৃ প্রতিমা বহন করে নিয়ে যাচ্ছে দূরে। বিদায়ের সেই মুহূর্তে শারদিয়া আর শুভদীপ বুঝল, এটা কেবল একটা সম্পর্কের সূচনা নয়, এটা একসঙ্গে লড়াই করার অঙ্গীকার। চারপাশের মানুষ উল্লাসে ডুবে আছে, তাদের জন্য দশমী হয়ে উঠল একটা নতুন যাত্রার সূচনা। কে বলে দুর্গাপুজোর প্রেম নাকি ষষ্ঠীতে শুরু হয়ে দশমীতে শেষ হয়ে যায়? না, কখনো কখনো দশমীর বিদায়ের সুরে শুরু হয় নতুন সম্পর্কের পথ চলা, ঠিক শুভ আর শারদিয়ার মতো। তাই শুভ শারদিয়ার যাত্রাপথের মতো তোমাদেরও ভালোবাসার জার্নিটা শুরু হোক এই পুজোয়, অথবা জমে উঠুক আরও বেশি করে। এই কামনায় আজকের মতো বিদায় নেব। আজকের গল্প শুভ শারদিয়া এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো তো? চটপট একটা লাইক করে একটা কমেন্ট করে দিতে হবে। আর হ্যাঁ, যদি তুমি আজকে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে তো ভালো দিনে এসে পড়েছ। আজ ভালোবাসার মরশুম 2 বছর পার করলো। জন্মদিন বলে কথা, এই দিনে একটা উপহার দিয়ে যাবে না বলো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নাকি? সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কেমন? এবার আবার সময় হয়েছে ওই কথাটা মনে করিয়ে দেবার। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল, ভূত চর্চা,
যেখানে আপাতত আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির থাকি। তবে খুব শিগগিরই সেখানে আনছি রহস্য রোমাঞ্চ গল্প। সঙ্গে আছো তো? ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রয়োজনীয় লিংক এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কেমন? চলো এবার আর সময় নষ্ট না করে চটপট ঘোষণা করি তাদের নাম, যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলে। তারা হলে মনীষা মালিক, কিংসুক মাঝি, পলাশ মণ্ডল, পায়েল খাটিয়াল, কৌশিক মাইতি, মিন্টু সাহা, ইন্দ্রাণী আড্ডি, সুচন্দ্রা মল্লিক, অরুণিমা সেন, বিজয় মাহাতো, বর্ষা বাগ, চিন্ময়, উত্তম সাঁতরা, কল্যাণী পাল, ঝর্ণা খাতুন, শুক্লা দত্ত, ঈশানী ঘোষ, পূজা দাস, মধুমিতা মালিক সহ অনেকেই। এবার চলে আসবো আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন: শারদিয়ার যে বান্ধবী শারদিয়াকে মডেলিং শুরু করার জন্য ইন্সপায়ার করেছিল, সেই বান্ধবীর নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই আর দেরি না করে চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করে ফেলো সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী সপ্তাহের শুক্রবার। আজ তবে এখানেই বিদায় জানাই। খুব ভালো করে তোমরা পুজো কাটাও। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8টায়। তবে তার আগে আগামীকাল ভূত চর্চায় নতুন ভূতের গল্প নিয়ে। ভালো থেকো, আনন্দে থেকো, উৎসবে থেকো, আর ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।